যেটা বলবো সেটাই তো সব প্রশংসা হয়ে যাবে। আমি তো অনেকক্ষণ বসে বসে ভাবলাম যে কি আছে, খারাপ কি আছে, তো ওকে খুঁজে বের করার চেষ্টা করলাম। হ্যাঁ, মনে পড়লো না কিছু। আর তোকে সম্পর্কে যা বলার তিনজন তো বলেই দিয়েছে সব ডিটেইল। এর মধ্যে আমি অনেক কিছু জানতাম না, যেগুলো জানলাম। একটা জিনিস বলতেই হবে যে তৌকির কমিটেড। সে হলো আমার প্রকৃতপক্ষে যে সৃজনশীল ব্যক্তিত্ব বলি, সৃজনশীল ব্যক্তিত্ব বলতে তৌকিরকে একজন এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিতে পারি। এবং এর পিছনে যেটা হয়, সৃজনশীল ব্যক্তি কিভাবে হয়? সৃজনশীল ব্যক্তি সেই হতে পারে যার এডুকেশন থাকে, এখানে ফ্যাকাল্টিগুলো ডেভেলপ করে। তো সৃজনশীল ব্যক্তি শুধু এডুকেশনে, মানে প্রথাগত এডুকেশন তো হয় না, তার অন্যান্য এডুকেশনও লাগে। এবং এই একটা জিনিস তার বিরাট বড় গুণ। সে বই পড়ে, বিভিন্ন রকম বই পড়ে। আমি যদি তোকের সাথে 1 ঘন্টা বসে আড্ডা মারি, আমার তো মনে হয় আমি অনেক কিছু শিখি। এবং আমার বাসায় যখন তৌকির আসে বা তৌকিরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। এই যে জ্ঞানটা আমাদের শিল্পীদের, আমি সত্যি কথা বলছি, কেউ পড়তে চাই না। আমরা নতুন ছেলেমেয়েরা তো পড়তেই চায় না। আর আমরা যারা পুরনো আছে, কিছু কিছু আমরা ছোটবেলা থেকে একটা পড়ার অভ্যাস ছিল, ক্লাসে বই ছিল, বই জোর করে দিত, স্কুল থেকে পড়তে হবে, গল্প পরের দিন এসে সেই গল্প বলতে হবে। তো সেগুলো তো হারিয়ে গেছে। কিন্তু তৌকির যেখানে যাবে, যখন কোনো মার্কেটে গেলে আমি তাকে খালি হাতে ফিরতে দেখিনি, বই একটা কিনবেই সে। এবং বিপাশারও কিন্তু একই রোগ। বিপাশা ক্লাস 10-এ যখন পড়ে, তখন বিপাশা কোরআন, বেদ, বাইবেল এগুলো তার পড়া শেষ। চিন্তা করা যায় না কি পড়ে, কি রাত জেগে জেগে এত বই পড়ে, কিন্তু তার নেশা। এবং এখনো সে বই পড়ে এবং আমাকে সে গর্ব করে। তো এই দুটো মানুষ একত্রিত হলো যেদিন, আমি বলি এখনো যে তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে যেদিন সে বিপাশাকে নিয়ে গেল। এত কান্না আমার জীবনে আমি কাঁদিনি। আমার দুটো কন্যা যেদিন বিয়ে হলো, এই 2 কন্যার বিয়েতে আমি কেঁদেছি। তার মধ্যে তৌকির হলো প্রথম ভিলেন। বাট উই আর সো হ্যাপি। এই যে ব্যক্তিত্ব তৌকির, মানে তার জীবনের সবকিছু গোছানো এবং হিসাব করা। এবং আমি একটা মানুষের কথা খুব মনে করছি, শর্মিলী আহমেদ আমাকে বহুবার বলেছে যে আপনি কি ডিরেকশন দেন, আপনার জামাইয়ের ডিরেকশন দেখেন, তৌকিরের সাথে কাজ করে কত আরাম, কত স্বস্তি। জামাই যখন ডিরেকশন দেয় আপনার কেমন লাগে? মানে জামাই যখন ডিরেকশন দেয়, তো জামাই থাকে না, সে ডিরেক্টর। আর আমি একটা শিল্পী, যা আমি নিজেকে বলি যে অত্যন্ত সুশীল একজন শিল্পী। সুশীল কিভাবে সুশীল? ডিরেক্টর যা বলে আমি তাই করি, ডিরেক্টরের কথা শুনি না, ডিরেক্টরের মুখের উপর কথা বলি না, ডিরেক্টরের কাজের উপর আমি কোনো মানে নোক্তা দিই না। তৌকির হলো একজন পারফেক্ট ডিরেক্টর। ও যা চিন্তা করে ও তাই এমপ্লয় করে। তারপরে তার ভাবনা চিন্তা ফিক্সড, সে কি করবে সে জানে, না জেনে কোনো কাজ করে না। আমি শুধু নাটক, সিনেমা বা চলচ্চিত্রের ব্যাপারে না, তার ব্যক্তি জীবনও তাই। যেটা সে করে সেটা ভেবেচিন্তেই করে। এবং আল্লাহর অশেষ রহমত, তার দুজনই শিল্পী, তৌকির, বিপাশা। তাদের নক্ষত্র বাড়ি যদি কেউ দেখে থাকে তারাই বুঝবে যে এই দুজনের যে যৌথ একটা প্রজেক্ট, যে কিভাবে সৌন্দর্যমণ্ডিত হতে পারে। তো ন্যাচারালি তারা যেটা সৃষ্টি করে সেটার এফেক্ট তাদের যে কোনো কাজে পড়ে। সামান্য একটা নাটক তুষার প্রজাপতি করলো কয়দিন আগে, আমি অবাক হয়ে গেলাম। এত সিম্পল একটা গল্প, একদম মধ্যবিত্তদের উপরে, অথচ কি চমৎকার গল্প, কি চমৎকার তার নির্মাণ, অসাধারণ। অজ্ঞাতনামা যখন লিখলো, ওটা স্টেজের নাটক লিখেছিল বোধহয় প্রথমে,
আমাকে বইটা দিল, আমি বইটা পড়ে তো হাঁ হয়ে গেলাম, আর এরকম একটা চিন্তাধারা তোমার মাথায় কোত্থেকে এলো? তারপরে হঠাৎ করে আমাকে বললো মঞ্চে করবে, তারপরে দেখি সিনেমা বানাচ্ছে। তারপরে আমাকে বললো যে সবাই থাকবে, আপনি থাকবেন না, হয় না, আপনাকে একটা ছোট চরিত্র আমি দাও, তোমার সিনেমা সবগুলোতেই তো আমি করি, আমাকে কিন্তু বড় চরিত্র দেয় না সিনেমায়। জয়যাত্রা দিয়েছিল একটা, ওইটাই যথেষ্ট, আর বেশি লাগে না। এসে আমি সবসময় বলি, এখনো বলি, যে তকির কাজ করে যাও, তুমি আমেরিকায় থাকো কি বাংলাদেশে থাকো, কাজ করে যাও। সে বাবা হিসাবে অত্যন্ত ভালো, তার দুটি সন্তানকে সে মায়ের মধ্যেই লালন পালন করে। বিপাশা তো আছেই, কিন্তু তার সাথে তকির আছে। সুতরাং তকির ভালো অভিনেতা কি, তকির ভালো মেকার কে কি, এগুলো আমি আর বললাম না। আমি তকির মানুষ হিসাবে কি আমি এটা বলি, তার নিজের পরিবারের প্রতি, মায়ের প্রতি, তার ভাই বোনদের প্রতি তার যেরকম ভক্তি শ্রদ্ধা, ঠিক আমাদের প্রতিও তার যে কোনো অংশে কম ভক্তি শ্রদ্ধা নেই। আমরা তার আপন বাবা মার মতোই। এই মানুষটি এখন লাস্ট কথা যেটা, জামাই হিসাবে কিরকম, আমি বলবো যে তার শাশুড়ির কাছে সে হলো শ্রেষ্ঠ জামাই, কারণ তাকে যা খেতে বলে সে তাই খায়। টেবিলে খাবার দেওয়া হয়, এবং আমার ওয়াইফের একটা সমস্যা আছে, সে সবসময় খালি তোকের পাতে ঢালতে থাকে, একটা মাছ, ইলিশ মাছ, আরেক টুকরা নাও, আচ্ছা ওটা তো খুব মজা লেগেছে না, আরেক টুকরা নাও। আর সে ভালো মানুষের মতো, নিচ্ছি মা নিচ্ছি, আমি বড়টাই নিচ্ছি। হ্যাঁ, তো এই যে মাকে খুশি করার জন্য, আমি জানি না, হয়তো তার হয়তো খাওয়ার আর উপায় নাই, তারপরেও সে তার শাশুড়ি মাকে খুশি করার জন্য সে খায়। তো এই যে আমাদের সাথে তার একটা সম্পর্ক, আমাদের বাড়িতে এলে আমরা সারাক্ষণ গল্প করি, আমি, আমার ওয়াইফ আর সে, নাটকের গল্প, সিনেমার গল্প, এগুলো হতেই থাকে, চলতেই থাকে। এবং আমি যখন একা তার সাথে বসি, তখন আমাদের মধ্যে আরো গভীর আলাপ হয়, এই বিশেষ করে এই আমাদের মিডিয়া নিয়ে, আমাদের অভিনয় নিয়ে, আমাদের মেকিং নিয়ে। মানে এই যে শয়নে স্বপনের নিদ্রায়, মানে সব সময় চিন্তাধারাটা হলো সৃজনশীল, এবং সেইটাই ভালো লাগে। একটা শিল্পী তখনই শিল্পী হয়ে ওঠে যখন সে শিল্পকে তার মনের ভিতরে মননে লালন করে, এবং সেটা সে করে, এই জন্যই সে শিল্পী। আজকে এই তার যে আমি বলি কত লাখ লাখ তার জনপ্রিয়তা কি, তার বিয়ের সময় আমরা দেখেছি, যারা দেখেছে, আমরা 2000 লোক দাওয়াত করেছিলাম, সেখানে 7000 লোক এসেছিল। কেউ বলতে পারবে, কেউ 7000, আমরা হিসাব করেছি তো আরো বেশি হতে পারে। খাওয়া দাওয়া সব টেবিলে পড়ে রয়েছে, খেতে পারছে না কেউ, কারণ সবাই বলছে আমরা খেতে আসিনি, আমরা তৌকির বিপাশাকে দেখতে এসেছি, এবং খাওয়া পড়ে আছে, মাত্র এত এত লোক, হাজার হাজার লোক। তখন কি হলো, তৌকির বিপাশাকে পালাতে হলো বিয়ের আসর থেকে। আমরা বললাম তোমরা যাও বাবা, তোমরা বাড়িতে যাও, তোমাদের এখানে থেকে কাজ নেই। তো জনপ্রিয়তা যে শুধু চেহারায় জনপ্রিয়তা তা নয়, কাজে জনপ্রিয়তা এসছে তার, এইটা হলো সবচেয়ে বড় কথা। যে লাল্লুম বল্লুম চেহারা দেখিয়ে যে জনপ্রিয় হয়ে গেলাম তা না, হি মেন্ট ইট, হি মিনস বিজনেস, সে কাজ বোঝে। এবং তার অভিনয় ক্ষমতা সম্পর্কে লাস্ট কথাটা বলি, অনেক কাজই তো করি আমরা, অনেক কাজ করি, আর ফালতু কাজ করি, যখন পেশা হিসাবে নিই তখন আমরা অনেক ফালতু কাজ করি একেবারে। হাসুলি বেগমের উপকথা যদি কেউ দেখে থাকে, আমি জানি না কেউ দেখেছে কিনা, আমার লেখা, আমার বানানো একটা ধারাবাহিক। সেখানে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে তৌকিরের একটা পাগল। সে পাগলকে দিয়ে তার বাপ ব্যবসা করে। ব্যবসাটা কি, ওই প্রত্যেক বছরই যখন মৌসুম আসে ও পাগল হয়ে যায়, তখন তার বাপ ওই গ্রামের মানুষগুলো তো বেশিরভাগ তালাক দেয়, তার বউদের হঠাৎ হঠাৎ তালাক দিয়ে বসে, তখন হুজুর বলে যে আরেকজনের সাথে বিয়ে দাও, বিয়ে দিয়ে তালাক দাও, তারপরে আবার নিয়ে এসে বিয়ে করো। ওই কাজে এই পাগলকে ব্যবহার করে তার বাবা। রাত্রে বিয়ে দেবা, সকালবেলা ছাড়িয়ে নিয়ে যাবা, ওই সেই ব্যবসা, ওই সেই পাগলটা ও করেছিল।
অসাধারণ অসাধারণ অভিনয় করেছিল। মানে আন্ডার অ্যাক্টিং আমরা বলি, কিন্তু পাগলের আন্ডার অ্যাক্টিং করা খুব ডিফিকাল্ট। পাগল মানে ওভার অ্যাক্টিং, কিন্তু ওই যে পুরো 26টা পর্ব সে যে অভিনয়গুলো করে গেল, আমি বলি তোকে তোমার সমস্ত অভিনয় মার খেয়ে গেছে ওই একটা জায়গাতে। আরো ভবিষ্যতে তুমি শুধু মেকিং করো না, অভিনয়ও করো, এটা আমার একটা রিকোয়েস্ট। তুমি ভালো থাকো, দীর্ঘজীবী হও এবং আরো নতুন কিছু সৃষ্টি করো আমাদের সবার জন্য। ধন্যবাদ।